নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে, বিশেষ করে আজকে সরস্বতী পুজোর এই যে দিন, এই শুভ দিনে আজকে আমরা দক্ষিণ চণ্ডীর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে, বলতেই হয় যে সেই মূলত উদ্যোক্তা পার্থপ্রতিম মণ্ডল, তাঁর বাড়িতে আমরা পেয়েছি এমন একজন ব্যক্তিত্বকে যাকে বলাই যায় যে এই সময়ের মানে বর্তমান সময়ের সবথেকে প্রতিভাময়ী লেখিকা। একাধারে সরকারি কর্মচারী, একাধারে সরকারি কর্মকর্তা, একাধারে সুবক্তা, অনুপ্রেরণাদায়ী বক্তব্য তিনি রাখেন এবং উদ্দেশ্য একটাই, যাতে যুব সমাজ অনুপ্রাণিত হয়। তো সেই রকম একজন ব্যক্তিত্ব, একজন প্রখ্যাত লেখিকা, বিশেষ করে যিনি লেখকদের স্বার্থের জন্য লড়েন, দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী মুখোপাধ্যায়কে আজকে আমরা পেয়েছি পার্থপ্রতিম মণ্ডলের বাড়িতে। পরে আমরা আলোচনায় নিশ্চয়ই জানতে পারবো যে আসলে পার্থপ্রতিমের কলিগই বলা যায় দেবারতী মুখোপাধ্যায়। তো তার সাহিত্য জীবন, তার সাহিত্য চর্চা, তার কর্মজীবন, তার এই যে অনুপ্রেরণাদায়ী এই যে কথাবার্তা, তার যে ইউটিউবের ভাষণ শোনার জন্যে, বক্তব্য শোনার জন্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। যে কোনো এখনও পর্যন্ত তার 20টার মতো উপন্যাস প্রকাশিত হয়েছে, বেরোলেই যা বেস্ট সেলার হয়ে যায়। এখনকার যুগে বাংলার যে এই অবস্থায়, তার সান্নিধ্যে আজকে আমরা নিউজ নির্ভীক তরফ থেকে তাকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমরা তার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেব। সেই আলোচনায় আমরা আমাদের নিউজ নির্ভীকের পক্ষ থেকে দিচ্ছি সঞ্চালনা করার জন্য, প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য ঘরোয়া আড্ডার মতো করে রামপ্রসাদ হালদারকে। রামপ্রসাদ হালদার উনিই বলবেন কথোপকথন এবং সকলের সঙ্গেই আলাপচারিতা সারবেন। হ্যাঁ, আজকে যখন সূচনা হয় তখন সূচনা পর্বেই আমাদের জাকির হোসেন শেখ মহাশয়, নিউজ নির্ভীকের কর্ণধার, তিনি বলেছেন যে আজকে বাগদেবীর আরাধনা। তো সেইভাবে যদি মা সরস্বতীকে আমরা বিদ্যা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করি, আর সেই বাগদেবীর যদি খুব স্নেহধন্য যারা যারা এই চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, তো সেই বাগদেবীর সাক্ষাৎ আশীর্বাদ প্রাপ্ত যদি কেউ হন, তবে তিনি নিশ্চয়ই দেবারতী মুখোপাধ্যায়। তো এই সরস্বতী পুজোর এই দিনে গ্রামের এইরকম একটা জায়গাতে এসে আজকে আপনার অনুভূতিটা? অনির্বচনীয় অনুভূতি। কারণ যখন এসেছিলাম তখন কিছুটা বলা যেতে পারে যে আমার খুব ঘনিষ্ঠ একজনের অনুরোধ রাখতেই আসা। একটা যেরকম আরও 5টা জায়গায় অনুষ্ঠানে আমরা যাই, সাহিত্য অনুষ্ঠান বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেরকম একটা মনোভাব নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সরস্বতী পুজোর দিন। কিন্তু এখানে আসার পরে যে আন্তরিকতা এবং অনেক কিছু সীমাবদ্ধতার মাঝেও যে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সুপথগামী করার যে প্রচেষ্টা সব এখনকার যুব প্রজন্মের মধ্যে এখানে চোখে পড়লো, সেটা ভীষণ ভীষণ ভালো লাগার। তাই এসে খুব ভালো লাগছে। আমরা তো আপনার বক্তব্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুনে থাকি। সেখানে আপনার যে অনুপ্রেরণাদায়ী যে বক্তব্যগুলো, যেগুলো যুব সমাজকে নতুন করে ভাবাচ্ছে, পথ দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে এই যে বিষয়টি, অর্থাৎ তাদেরকে যুব সমাজকে উদ্বুদ্ধ করার এই বিষয়টি, আমি যতটুকু জেনেছি লেখালেখির জগতে আপনার আশাটা একেবারে সেই ছোটোবেলাতে স্কুল লাইফে, যখন আপনি মানে কি বলা যায় যে দেয়াল পত্রিকা জাতীয় কিছু একটা করেছেন, যেখান থেকে সেটাকে আবার আপনার সহপাঠীদের কাছে সেটাকে দিয়ে সেখানে মানে একটা, অর্থাৎ লেখার একটা মূল্য দিতে হয়। এই যে বিষয়টা, যেটা নিয়ে এই লেখার মূল্য যারা বঞ্চিত করছে, যারা লেখকদের, সেইখানের এই যে লড়াই, এর মধ্যে আমার মনে হয়েছিল যেন কোথাও যেন একটা ইন্টারলিঙ্কিং আছে, যেটা সেই আপনার সেই ছাত্রাবস্থায় যেটা ছিল, সেখান থেকে আজকের যে লড়াই, দেবারতী মুখোপাধ্যায়ের লড়াই রাইটার্স এবং পোয়েটসদের জন্য, প্রকাশকদের বিরুদ্ধে, তো এই যে লড়াইটা, এই লিঙ্কিংটাকে কি আপনি মনে করেন যে এখান থেকেই তার বীজটা মানে রোপণ হয়েছিল? সেটা স্বভাবগতভাবে আমি একটু প্রতিবাদী গোছের।
যেখানে ছোট থেকেই আমি একটু অন্যায়ের প্রতিবাদ বা কোনো কিছু যদি দেখি যে সেটা ঠিক মতো হচ্ছে না, কি কিছু মানুষকে বঞ্চিত করা হচ্ছে তাদের প্রাপ্য থেকে, সেটা বরাবরই আমি আমার ভয়েসটা রেজ করি। সেটা শুধুমাত্র লেখার জগতে নয়, আমার পেশাগত জীবনে কি নানা পারিপার্শ্বিক, এটা আমার স্বভাব, যার যেটা স্বভাব হয় এবং সেই স্বভাবটা তো ছোট থেকেই বিল্ড আপ হয়। তো হয়তো ছোট থেকেই এটা আমার একটা ভেতরে রয়েছে। হ্যাঁ, ছোট থেকেই আমি লিখতাম। আমি খুবই ভোরাসিয়াস রিডার ছিলাম। আমি যখন একদম ছোট তখনই আমার মানে সবসময়ই আমি গল্পের বই আমার খুবই অভ্যেস ছিল এবং সবসময় গল্পের বই পেতে চাইতাম আমার আত্মীয়-স্বজন, বাবা-মার কাছ থেকে, এবং আমি সারাক্ষণ গল্পের বই নিয়েই থাকতাম এবং আমি ছোট থেকে অনেক গল্প লিখতামও। বেশ কিছু রাজ্য এবং জাতীয় স্তরে আমি পুরস্কারও পেয়েছিলাম। তবে এভাবে কখনো ভাবিনি যে এটার সঙ্গে এখনকার কোনো সম্পর্ক আছে কিনা। ওটা একটা ছোটবেলার যেরকম একটা যেরকম আমরা শুকতারা, কিশোর ভারতী পড়তাম, সেরকম আমিও একটা পত্রিকা মানে তৈরি করলাম। নাম পাল্টে পাল্টে নিজেই একাধিক জিনিস লিখছি। লিখে সেটাকে একটা বন্ধুদের মধ্যে সেটাকে একটা পৌঁছানো, তার মধ্যে একটা ভালো লাগা ছিল। কিন্তু আপনি যেটা বলছেন, লেখক হওয়ার পরে আমার যে লড়াই প্রকাশকদের বিরুদ্ধে ঠিক নয়, প্রকাশকরা আমাদের শত্রু নন। আমি মনে করি বই একটা সন্তান, যেটা হচ্ছে প্রকাশক এবং লেখক হচ্ছেন দম্পতি। ঠিক আছে? প্রকাশক এবং লেখকের পুরোপুরি মানসিক, আর্থিক এবং সামাজিক সহাবস্থানের ওপর একটা বই কিন্তু দাঁড়িয়ে থাকে। সে বইয়ের কোয়ালিটি যত ভালোই হোক না কেন, যদি দুদিকে কোনো একটা বইয়ের যদি কোয়ালিটি যত ভালোই হোক, হয়তো লেখক তাতে কোনো কার্পণ্য করেননি লিখতে, কিন্তু প্রকাশক যদি সেটাকে কয়েক বছরের পর সেটাকে আর অ্যাভেলেবেল না রাখেন, সেটাকে যদি মার্কেট থেকে তুলে দেন, তাহলে তো আর সেই বইটা থাকছে না। আবার ঠিক উল্টো দিকেও একই কথা সত্যি, যে প্রকাশক হয়তো তার প্রচুর টাকা লগ্নি করলেন একটা বই, তার ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, অ্যাভেলেবিলিটিতে কোনো খেদ রাখলেন না, কিন্তু লেখক হয়তো সেই বইটা যেটা লিখেছেন সেটা তার গুণমানটা সেই জায়গায় গেল না। তবেও কিন্তু সেই বইটাকে পাঠকের কাছে মানে আমি বইয়ের আয়ুতে বিশ্বাসী, বইয়ের সংখ্যায় নয়। একজন মানুষ এরকমও আছেন যে হাজার হাজার বই লিখতে পারেন, কিন্তু কোনো বই তার হয়তো বেঁচে নেই। আবার এরকমও আছে, আমরা জানি অদ্বৈত মল্লবর্মণ বা মৈত্রেয়ী দেবী, তারা জীবনে একটি উপন্যাসের জন্য নহন্যতে বা তিতাসে একটি নদীর নন, তার জন্য কিন্তু তারা আজীবন বাঙালি পাঠক বা পাঠকের মনে তারা স্বর্ণাক্ষরে অবস্থান করবেন। তো লেখার আয়ু ডিপেন্ড করে কিন্তু লেখার কোয়ালিটি এবং প্রকাশকের দিক থেকে সেটা একটা কন্টিনিউয়াস অ্যাভেলেবিলিটির ওপর। তো এই দুটো আমাদের বাংলা বই বাজারে এখনও কিছুটা অভাব রয়েছে, কারণ বাংলা বই বাজারটা তো অতটা মানে প্রফেশনালিজমটা তো অতটা নেই। এখানে অনেকটাই আত্মিক বন্ধন, লেখক প্রকাশকের পারস্পরিক বোঝাপড়া, ব্যক্তিগত সম্পর্কের ওপরে এখানে একটা আমাদের মধ্যে খুবই আত্মীয়তার বন্ডিং রয়েছে, তার উপর কাজ করে, যেটার ভালোও আছে। ভালো যেটা, যে আমাদের বাংলা বইবাজার অত্যন্ত উষ্ণ, একটা আন্তরিকতা রয়েছে, যেটা আমি যেমন আমার বেশ কিছু বই আমার যেগুলো ইংলিশে ট্রান্সলেটেড হয়েছে, সেগুলো আমি দেখেছি। আমি যখন জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কোনো ইংলিশ হাউসের সঙ্গে ইন্টারাক্ট করছি, তাদের সব কিছুই প্রচণ্ড অর্গানাইজড, প্রচণ্ড প্রফেশনাল, তাদের সব কিছুর জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। আর্থিক মানদণ্ড মূল বিষয়, এবং সেখানে মানে সমস্ত জিনিসের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। যেরকম একটা কোম্পানি যেভাবে কাজ করে সেখানে লেখক হচ্ছে একটা কাঁচামাল সাপ্লায়ার। একটা কারখানায় যেরকম কাঁচামালের যোগান যারা দেন, সেটা হচ্ছে লেখকের সেখানে ভূমিকাটা হচ্ছে র মেটেরিয়াল সাপ্লায়ার। কিন্তু বাংলা বই বাজারে সেটা নয়। এখানে আমরা একটা লেখক প্রকাশকদের মধ্যে একটা প্রচণ্ড আন্তরিক একটা ব্যাপার থাকে, সেটার প্লাস মাইনাস দুটোই আছে। প্লাস এটা যে আমরা এখানে অনেক ফ্রিলি কাজ করতে পারি, উইদাউট ইনহিবিশনস অনেক কিছু লিখতে পারি, এবং অনেক লেখকরা এমন লেখকও আছেন যাদের হয়তো বই বিক্রিটা হয় না, কিন্তু তাদের লেখা অত্যন্ত গুণমান ভীষণ ভালো। তাদেরও কিন্তু বাংলা বইবাজারে প্রচুর প্রকাশক অনেক প্রকাশক তাদেরকে পৃষ্ঠপোষকতা করেন। এটা কিন্তু বিরাট ব্যাপার। মানে যদি কোনো যে মার্কেট পুরোপুরি প্রফেশনাল ওয়েতে চলবে, মানে ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচ হলে, তারা কিন্তু যে বইয়ে সেল নেই সে বইটা তারা বেরই করবে না। কিন্তু আমাদের ওখানে আমরা দেখেছি, যখন সতীনাথ বাদুড়ির জাগরি বেরোচ্ছে, সেটা কিন্তু মানে
প্রথম কয়েক বছর সেটা কিন্তু সম্পূর্ণ বাণিজ্যিক হিসেবে পুরোপুরি ফ্লপ। তা সত্ত্বেও কিন্তু প্রকাশক সেটাকে রানিং রেখেছেন, পরে সেটা কাল্ট ক্লাসিক হয়েছে। তার কারণ বাংলা বই বাজারের প্রকাশকরা তো শুধুমাত্র ব্যবসায়ী নন, তাদের একটা বইয়ের প্রতি ভালোবাসার একটা তাদের দায়বদ্ধতা যেটা বোঝায় সেটা রয়েছে, যে কারণে এখন বাংলা বইয়ের ব্যবসার থেকে আরও অনেক লাভজনক ব্যবসা রয়েছে এবং তাদের সেই অপশন থাকা সত্ত্বেও তারা কিন্তু এখানেই স্টিক করে রয়েছেন। নিশ্চয়ই সেখানে তাদের একটা ভালোবাসা রয়েছে, এটা হচ্ছে প্লাস। আর মাইনাস দিক হচ্ছে সব কিছুরই যেরকম পজিটিভ নেগেটিভ থাকে, এক্ষেত্রে যেটা খারাপ যে এই ওয়ার্ড অফ মাউথ, মানে কোনো কিছুই লেখাপড়ায় নেই, কাগজে নেই, বা এগ্রিমেন্ট অতটা এতদিন অবধি হতো না, এখন হয়। সেটার অনেক সুবিধা কিছু বিশেষ হয়তো প্রকাশনা নিয়ে তারা অনেক লেখককে হয়তো অসাধুভাবে তাদেরকে ঠকিয়েছেন। যেমন আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায় যখন মারা যাচ্ছেন, তার স্ত্রীর কাছে ট্যাক্সি ভাড়ারও পয়সা নেই, অথচ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বেস্টসেলার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হাজার হাজার কপি বিক্রি হচ্ছে, অথচ তিনি কিছুই রয়্যালটি পাচ্ছেন না। তিনি যখন প্রকাশকের কাছে যাচ্ছেন, তাকে দুর্ব্যবহার করা হচ্ছে। এই ফেসগুলো বাঙালি লেখকরা দেখেছে, তার জন্য কিছুটা আমাদের সামাজিক স্টিগমাও দায়ী। এখন অবধি আমাদের বাঙালি সমাজ মনে করে যে লেখক মানেই সে হবে উদাসীন, লেখক মানেই সে কোনো টাকা পয়সা, তার টাকা পয়সা উদাসীন হবে, সে তার কোনো বৈষয়িক এক্সপোজার থাকা উচিত না, তিনি খালি সাহিত্য সাধনা করবেন। কিন্তু এটা সমাজ হয়তো ভুলে যায় যে যে বাজার থেকে মানে মাছ সবজি কিনতে হয়, লেখককেও সেখান থেকেই কিনতে হয়। এবং যে কথাটা আপনি স্টেজে বললেন যে খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে সাহিত্যও হয় না। তো সুতরাং এই দুটো ভালো খারাপ সব মিলিয়ে আমাদের বাংলা বই বাজার এই নিয়েই চলছে। যত দিন যাচ্ছে লেখকরাও নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হচ্ছেন, প্রকাশকরাও বুঝছেন যে একজন ভালো লেখককে যদি আমার কাছে রাখতে হয়, তাকে যথোপযুক্ত সম্মান দিয়ে রাখতে হবে। সাহিত্য জগতে এরকম অন্তত কারোর ভাবনাতেও আসেনি যে প্রকাশকদের বিরুদ্ধে লস্যুট করা যায়। এটা আপনি করে দেখালেন এবং জিতলেনও, এবং মেইন স্ট্রিম মিডিয়া সেই জয়কে বলছে ফাইট দেবারতী ফাইট। এই যে ভাবনাটা আপনার কেমনভাবে এলো? না, ভেবেছেন অনেকেই, কিন্তু তারা হয়তো মানে নিজেদের কাছাকাছি মহলে বলছেন, কিংবা এখন যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। এবার ওই হাহুতাশে তো কোনো লাভ হবে না। আপনি যখন হাহুতাশ করবেন তখন কিছু জন আপনাকে বলবে পাশে আছি, কিন্তু ওই ফাঁকা সান্ত্বনাতে তো আপনার অধিকারটাও আপনি পাবেন না। আর মানে সেক্ষেত্রে কোনো লং টার্মে তার কোনো এফেক্ট নেই। তো আমি যখন এরকম একটি অভিজ্ঞতার সম্মুখীন হই, আমার মনে হয় যে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, আমাদের ভারতবর্ষে আইন রয়েছে, লেখকের কপিরাইট কপিরাইট যে আইন রয়েছে আমাদের, সেটাতে লেখককে সব রকম অধিকারই তাকে দেওয়া রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি বাঙালি লেখকরা সেই কপিরাইট আইন সম্বন্ধে অতটা জানতেনই না, অ্যাওয়ারই নন। সে কারণে আমি তখন কিছুটা বলা যেতে পারে খুবই সমাজের উল্টো দিকে গিয়েই সেটা করেছিলাম। এবং তার জন্য যেরকম হয়, প্রাথমিকভাবে আমাকে অনেক একটা প্রতিকূলতা ফেস করতে হয়। এবং প্রথম একটা মামলা বা সেটা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। তো প্রথম 1-1.5 বছর 2 বছর আমাকে নানা রকম হ্যাজার্ডস ফেস করতে হয়। কিন্তু তারপরে আমাদের ভারতবর্ষের যেটা বিচার ব্যবস্থা, লেখকদেরকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে আইন, তাতে আমি জিতি। এবং আলটিমেটলি আমার যে প্রকাশকের সঙ্গে আমার লড়াই ছিল, তিনিও বোঝেন যে এটা তার অন্যায় ছিল, এবং তারপর জিনিসটা ঠিকঠাক সেটেল হয়। আচ্ছা, আমরা যতটুকু শুনেছি যে প্রকাশক শেষ পর্যন্ত মানে কোর্টের কাছ থেকে একটা বড়সড় আর্থিক জরিমানা কোর্ট তাকে করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার আপনার শরণাপন্ন হন এবং আপনি একেবারে যেটা বলা যায় যে আপনার ন্যায্য পাওনা যতটুকু উইদাউট ফাইন, মানে যেটা কোর্ট থেকে যে ডিফেমেশনের জন্যে যে স্যুটটা আপনি করেছিলেন, যেখানে 1 কোটি টাকার উপরে আপনার ডিফেমেশনের সেখানে চার্জ করেছিল কোর্ট, তো সেইটা আপনি মুকুব করে দিয়েছিলেন। হ্যাঁ, মানে আমার যেটা লড়াই ছিল আমার প্রাপ্যর জন্য, সেইটা আমার পেলেই হলো। আমি এটা বলছিলাম যে লেখক প্রকাশকের মধ্যে এমনি তো আমার কোনো শত্রুতা নেই। যিনি প্রকাশক ছিলেন তার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক ছিল। যখন আমার বই দিয়েই বলা যেতে পারে ওনার প্রকাশনা সংস্থার উত্থান হয়েছিল, কারণ উনিও তখন প্রকাশনা জগতে নতুন এবং আমার বইগুলো বাণিজ্যিকভাবে খুবই সফল ছিল। তো জিনিসটাকে আমি মিটিয়ে নিয়েছিলাম সে কারণে। এই যে অল্প সময়ের মধ্যে আপনার 20টা উপন্যাস বেস্ট সেলার হওয়া, কিছু উপন্যাস চলচ্চিত্রায়িত হওয়া বড় বড় হাউসের কাছে,
এই উত্থানটা আমরা শুনেছি তো যে যারা এমনি বাঙালি জাতি একটা লেগ পুলিং সবসময় থাকেই পেশাগত দিক থেকে, আর লেখক লেখিকা বা গায়ক গায়িকাদের ক্ষেত্রে এটা নাকি এই সংস্কৃতির এই জায়গাতে নাকি আমি শুনেছি যে যতদূর বা আমি যতটুকু জানি সেখানে আরও অনেক বেশি। তো এই ক্ষেত্রে যে বাধা, সেই বাধাগুলো কি আপনার জীবনে এসেছে বা সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন? না, আমি এমনি মানে অ্যাজ আ পার্সন আমি খুব ফোকাসড। আমি যখন যেটা করেছি আমি খুব সিরিয়াসলি করেছি বা করি। মানে আমি যখন আমি আগে একটি আমেরিকান আইটি আমি বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার। আমি একটি আমেরিকান আইটি কোম্পানিতে চাকরি করতাম। সেটা করতে করতে আমার যখন মনে হলো যে এত প্রচণ্ড প্রেশার এবং ওয়ার্ক সর্বস্ব, চাকরি সর্বস্ব জীবন আমার পোষাচ্ছে না, তখন আমার 21 বছর বয়স। তখন আমি ঠিক করি আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব, এবং আমি 1 বছরের মধ্যে 8টা সরকারি চাকরি পেয়েছিলাম কোনো কোচিং ছাড়া, এবং আমার ওই আইটির সারাদিনের অত 14 ঘন্টার চাকরি সামলে। তো আমি যখন যেটা করি আমি খুব সিরিয়াসলি করি। তো লেখাটাও আমার কাছে, আমি যখন প্রথম লেখা জগতে এসেছি মানে বড় হয়ে, আগে ওটা ভালো লাগা ছিল, যখন আমি ঠিক করলাম যে আমি প্রফেশনালি লিখবো, সেটাকে আমি পুরো একদম ফোকাসভাবেই, মানে যেভাবে আমার জার্নি কিভাবে কি করতে হবে, ভালো লিখলেই হলো না, কি লিখলে পাঠকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে, বা কি লিখলে আমার সেই বইটা মানে আমার মৃত্যুর 50 বছর পরেও মানুষ পড়বেন, এইরকম ভাবনা চিন্তা দিয়ে আমি কিন্তু আজি হতে শতবর্ষ পরে মানে এই হ্যাঁ ভাবনাটা মানে আপনার মধ্যে ছিল। হ্যাঁ, আমার সেটা সবসময় থাকে, কারণ লেখক হিসেবে এখন আমার বই লোকে কিনে পড়ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু এমন অনেক লেখক আছেন যারা তাদের সময় বেস্টসেলার ছিলেন, এখন কিন্তু সেই বইগুলো খুঁজেও পাওয়া যায় না। সেইটা আমি সবসময় চিন্তা করি যে কি করলে আমার কোন বইটা বা কোন লেখাটা কি লিখলে সেটা একটা আয়ুটা তার অনেক বেশি হবে। তো সেটা আমি সেরমভাবে পরিকল্পনা করি, এবং তারপরে যখন লেখার জগতে আসি আমার মনে হয় যে আমি বাংলা বই পড়া দিন দিন কমছে। শুধু বাংলা বই না, এমনি বই পড়াই কমছে। তার কারণ আজ থেকে 50-60 বছর আগে সারা পাড়াতে হয়তো একটা বাড়িতে টিভি ছিল, সেই টিভিতে একখানা চ্যানেল ছিল, রবিবার দিন সারা পাড়া মিলে সেই বাড়িতে টিভি দেখতে আসতো, এবং বাকি সময় বাড়ির অন্য কারোর কিছু করার ছিল না, বিনোদনের কোনো মোড ছিল না, যে কারণে বাড়ির যিনি মা তিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা উপন্যাস নিয়ে বসতেন, কিংবা বাড়ির যে ছেলেটি বা মেয়েটি পড়াশোনার পরে সে একটা লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তো। কিন্তু 50-60 বছরের পরে এই যে আমাদের 1991-এ আমাদের যে মুক্ত অর্থনীতি, লোকাল লিকুইডাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজির পরে, এলপিজি পলিসির পরে এই যে একটা প্রচণ্ড একটা গ্লোবালাইজেশন আমাদের মধ্যে ঢুকে এলো, এত বেশি মোড, এত চ্যানেল, এত বেসরকারি চ্যানেল, এত ইন্টারনেট, এত ওয়েব সিরিজ, যে কোনো সিনেমা দেখতে পারবেন, এবং প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট। তো মানুষ কেন সেগুলো ছেড়ে বই পড়বে? আমরা যতই বলি যে ওগুলো হচ্ছে একটু সেই মানে অবাস্তবচিত কথাবার্তা, যে সমস্ত কিছু ছেড়ে তোমাকে বই পড়তে হবে, সেটা কেউ পড়বে না, কারণ আলটিমেটলি 10% পাঠক হয়তো বই পড়েন কিছু জানার জন্য, বা সেটার থেকে একটা কি বলবো এনরিচড হওয়ার জন্য। 90% মানুষ কিন্তু বই পড়েন বিনোদনের জন্য। বই কিন্তু একটা এন্টারটেনমেন্টের মোড, সেটা অনেক মানে অনেক লেখক যারা বাস্তবের কাছাকাছি চলেন না, বাস্তবের সঙ্গে তাল মেলান না, তারা ভাবেন যে না বই বিনোদন নয়, বই কিন্তু বিনোদন, এবং বিনোদনের মাধ্যম বলেই কিন্তু বই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মোড অফ এন্টারটেনমেন্ট, ঠিক আছে। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের সামনে আরও তো দ্রুত যে এন্টারটেনমেন্টের মোডগুলো চলে আসছে, অডিও ভিজুয়াল মোড, টিভি, ওয়েব সিরিজ, ওটিটি, সিনেমা, এখন যে হয়েছে সানডে সাসপেন্সের মতো যে অডিও বুক, তো মানুষ কেন বই পড়বে? একটা মানুষ সে যদি সিনেমাতে 1.5 ঘন্টায় সে যে বিনোদিতটা হবে, বা একটা 1 ঘন্টার গল্প শুনে সে যে এন্টারটেনটা হবে, একটা বই পড়ার জন্য তার সেই মনোসংযোগটাই এখন নেই। তো সুতরাং আমাকে তবু একজন রিডারকে রিটেন করতে, একজন পাঠককে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাকে সেরকম একটা এক্সেপশনাল কন্টেন্ট দিতে হবে যাতে সে পড়তে বাধ্য হয়। সেই মানসিকতা থেকেই আমি চেষ্টা করি যে আমার প্রতিটা লেখা যেন নিছক একটা কোনো সামাজিক লেখা, নিছক প্রেমের লেখা, নিছক গোয়েন্দা উপন্যাস এরকম না হয়, এমন কিছু বিষয়টাকে আমি খুব প্রাধান্য দিই। হ্যাঁ, বিষয়টাকে প্রাধান্য দিই। আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার এই প্রসঙ্গ ক্রমেই এই প্রশ্নটাই আসছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি জানেন নিশ্চয়ই যে লেখক, সাহিত্যিক, কবি, গল্পকার, বিশেষ করে কলমচি সাংবাদিক যারা, তারা
যারা প্রিন্ট মিডিয়ায় যুক্ত, তারা তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে, তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, এবং সেই শঙ্কাটা তারা প্রকাশ করছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যে আর মনে হয় প্রিন্ট জগতে আমাদের আর জায়গা হলো না। এই সম্পর্কে আপনি বললেন, কিন্তু এই ভাবনাটা কি সত্যিই কি প্রিন্ট মিডিয়া এই অনলাইনের যুগে খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে, যে কেন পড়বে ছাপা অক্ষরের লেখা? চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, ঋত্বিক ঘটককে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যখন উনি নাটক কমিয়ে দিচ্ছেন, সিনেমা বেশি করছেন, যে আপনি নাটকের জগতের লোক, আপনি হঠাৎ করে কেন সিনেমা করতে শুরু করলেন? তখন ঋত্বিক ঘটক উত্তর দিয়েছিলেন যে একটা নাটক মঞ্চস্থ করে আমি একসঙ্গে যত দর্শকের কাছে পৌঁছতে পারছি, একটা সিনেমা করলে তার থেকে আমি কয়েকশো গুণ বেশি দর্শকের কাছে পৌঁছতে পারছি, এবং সেই জন্য আমি এটা করছি। এবং ভবিষ্যতে যদি এমন কোনো মাধ্যম আসে যাতে আমি সিনেমার চেয়েও তাড়াতাড়ি আরো বেশি কোনো দর্শককে পৌঁছতে পারি, তাহলে আমি সেই মাধ্যমে কাজ করব। এবার যুগের সঙ্গে তাল মেলাতেই হয়, না হলে তো যারা যুগের সঙ্গে তাল মেলায়নি, যেমন ডাইনোসর বা এই জাতীয়, এরা সবাই লুপ্ত হয়ে গেছে। কিন্তু যুগের সঙ্গে আমাদেরকে অভিযোজিত করতে হয়। এবার অভিযোজিত করা মানে নিজেদের যেটা অরিজিনালিটি সেটাকে পুরোপুরি বিসর্জন দেওয়া নয়, সেটাকে হয়তো মডিফাই করা। কারণ আমাদের যখন 80-এর দশকে 90-এর দশকে যখন কম্পিউটার আসছে, তখন তো একটা এরকম ব্যাপার এসেছিল যে কম্পিউটার আসছে মানেই সব কিছু শেষ হয়ে গেল, এবং কেউ আর চাকরি পাবে না, কিছু পাবে না। কম্পিউটার আসা মানে সমস্ত প্রচুর মানুষের কর্ম ছাঁটাই হবে, তাই নিয়ে প্রচুর আন্দোলন চলেছিল। কিন্তু প্রথমত সেই আন্দোলনটাকে কেউ রুখতে পারেনি, কারণ সবসময় মানুষ সামনের দিকে এগোয়, পেছনের দিকে এগোতে পারে না। এবং দ্বিতীয়ত, কম্পিউটার আসার পরে অনেক চাকরি যেমন অ্যাবলিশড হয়ে গেছে, তেমনি তো নতুন চাকরিও এসেছে। এই যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আইটি সেক্টরে কাজ করছে, সেটা তো কম্পিউটার আসার জন্যই। আবার এখন যে রিসেন্ট যে একটা গেল রব উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, যেটা নিয়ে আমেরিকার অথর্স গিল্ড প্রতিদিন আন্দোলন করছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে তারা মানুষের বুদ্ধিমত্তাকে সুপারসিজ করবে, তার মানে কোনো রকম আর মানে মানুষের ক্রিয়েটিভিটি, গল্প, উপন্যাস, সিনেমা সবকিছুই মেশিন বানিয়ে ফেলবে, এরকম একটা ভাবনা। কিন্তু কথাটা হচ্ছে যে যতই মেশিন বুদ্ধিমান হোক, আমরা যারা লেখক বা কোনো পরিচালক, যে কোনো শিল্পী, সেটা লেখক যখন লিখছেন, আঁকিয়ে যখন আঁকছেন, পরিচালক যখন সিনেমা বানাচ্ছেন, তিনি কিন্তু শুধুমাত্র তার বুদ্ধি দিয়ে সেটা বানাচ্ছেন না, তার বেড়ে ওঠার আশপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে তার কিন্তু লেখার, আঁকার, সিনেমার রসদটা অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসে। আমরা যেটা লিখি, সামাজিক উপন্যাস বা যে কোনো উপন্যাসের, আমার ছোট থেকে আমার যে বেড়ে ওঠা, আমার যে আপব্রিঙ্গিং, আমার আশপাশের মানুষ, তারা আমার মধ্যে যে একটা অনুভূতি, যে সংবেদনশীলতা, সেইগুলো কিন্তু যার যার নিজস্ব, সেটা কোনোদিনই কোনো মেশিনের পক্ষে রিপ্লেস করা সম্ভব নয়। হ্যাঁ, সেটাকে মডিফাই করতে পারে। তেমনি আপনারও প্রশ্নের উত্তর হিসেবে আমি এটাই বলবো যে প্রিন্ট মিডিয়া কোনোদিনই অ্যাবলিশড হবে না। কারণ মানুষ যখন পুঁথি হতো, পুঁথি থেকে মানুষ যে পরে যখন ছাপাখানা, গুটেনবার্গ যখন ছাপাখানা আনলেন, তারপর যখন ডিজিটাল প্রিন্টার এলো, কিন্তু মানুষ তো পড়ছে। মানে আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া কোনোদিনই কমপ্লিটলি অ্যাবলিশড হবে না, কিন্তু তার ভার্সন চেঞ্জ হবে। যারা প্রিন্টে লিখছেন তারা ডিজিটাল প্রিন্টে লিখবেন, সেটা হতে পারে অবশ্যই। আমরা এখন কজন আর মানে খবরের কাগজ পড়িয়ে, তার আমরা নেটেতে হয়তো খবরের কাগজটার এই পেপারটা পড়ে নিচ্ছি, কিন্তু লেখার মানে সাংবাদিকদের যে লেখনী শক্তি, সেটা আমার মনে হয় না কোনোদিনও অ্যাবলিশড হবে। আচ্ছা, বড় বড় প্রকাশনী থেকে যেভাবে পূজাবার্ষিকীতে লেখার জন্য যে ফরমাইশ, এটা আমরা করতাম, এখন কেমন আসছে আপনার কাছে? আসছে? আমি তো প্রতি বছরই মানে প্রচুর অগণিত পুজো সংখ্যা থেকে আমার কাছে মানে অনুরোধ বলুন বা ফরমাইশ বলুন, সেটা আসে। কিন্তু আমি এখন যেমন খুব লিমিটেডই কিছু লিখি, যেমন কিশোর ভারতী, শুকতারা, আজকাল, নবকল্লোল, মানে এই জাতীয়গুলো ছাড়া লিখি না। তার কারণটা কোনো স্নবিশ ব্যাপার নয়, আমার সময় হয় না। কারণ বেসিক্যালি আমি তো উপন্যাসিক, আমি গল্প খুব একটা লিখি না এখন। আর প্রথম লিখতাম, এবং আমার প্রত্যেকটা উপন্যাসে 250-300 পাতার উপরে হয়, এবং সেগুলোর জন্য আমার অনেক পড়াশুনো লাগে। এবং সঙ্গে আমি একটি সরকারি চাকরিও করি, আমার একটি ছোট শিশুও রয়েছে। সে কারণে আমি ওই উপন্যাস নিয়ে এত বেশি আমার টাইমটা চলে যায়, আমার নিজের উপন্যাস নিয়ে, যেটা পুরোপুরি বই হিসেবে বেরোবে। সে কারণে আমি পুজো সংখ্যায় হয় খুব লিমিটেড
কিছু হাউস, যে হাউসে আমি গত 5-6 বছর ধরে লিখে আসছি, সেখানেই লিখি। সাময়িকতে ধারাবাহিক এরকম ধারাবাহিক তো নবকল সাপ্তাহিক বর্তমানে একটা ধারাবাহিক আমার গত 1 বছর ধরে চললো, ব্যালেন্স শিট বলে, সেটা রুরাল ব্যাংকিং সেক্টরের উপর একটা স্পিরিচুয়ালিটি, সেটা 1 বছর চললো। আবার এই এপ্রিল মাস থেকে কাগজে একটি বর্তমান কাগজে একটি ধারাবাহিক লেখার পরিকল্পনা রয়েছে। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে যেটা আমাদেরকে জানালেন, সেটা হচ্ছে যে আইটি সেক্টরের লোক আপনি, মূলত চাকরি বহুজাতিক সংস্থাতে শুরু, সেটাকে ছেড়েছেন মূলত লেখালেখির জগৎ থেকে, কিন্তু মাঝে একটা ফেজ গেছে যেখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একদম সরাসরি প্রফেশনারি অফিসার হিসেবে আপনি জয়েন করেছিলেন, এবং যখন আপনি ব্যাংক ছেড়েছিলেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার ডেপুটি ম্যানেজারের পদ থেকে আপনি সেখান থেকে ছেড়ে দিয়েছিলেন। সেইটা ছেড়ে দিয়ে এই সরকারি চাকরিতে আসা, এইটা কেন? আমার ব্যাংকে আমি শেষ যে পোস্টে ছিলাম, আমার যা স্যালারি ছিল, এখানে আমি যখন জয়েন করি ওটা পুরো হাফ হয়ে যায়, কিন্তু আমি এসেছিলাম পুরোপুরি লেখালেখির জন্য। কারণ ব্যাংকে একটা সময় এমন হয়ে যাচ্ছিল যে ব্যাংকটা তো এখন মানে নামেই রাষ্ট্রায়ত্ত, এত বেশি ব্যাংকিং সেক্টরটা এখন সেলস ওরিয়েন্টেড, আর এত বেশি টাইম টেকিং টার্গেট ওরিয়েন্টেড, এবং আমার যেহেতু একটা অন্য জগৎ রয়েছে, সেই জগৎটা আমার হ্যাম্পার হচ্ছিল। তো সেইটা আমার কাছে প্রায়োরিটিটা আমার লেখাটা বেশি ছিল, সে কারণেই আমি ব্যাংক ছেড়ে এটা এসেছিলাম। এখন তো আপনি যেহেতু একজন সিভিল সার্ভেন্ট গভর্নমেন্টের, তো সিভিল সার্ভেন্টদের উপরেও কিন্তু ক্রমশ চাপ আসছে, বোথ সেই চাপ হ্যান্ডেল করেই আপনারা করছেন, যদিও সেখানে সব রকম পলিটিক্যাল থেকে শুরু করে সব রকম প্রেশার। তো আগামী দিনে কাজ করতে গিয়ে যদি এমন কখনো কোনো জায়গা হয় যে মানে যে কাজের চাপকে, মানে আপনার লেখাকে আপনি গুরুত্ব দিয়েছেন, এটা আমরা বুঝতে পারছি, এই জগৎটাকেই মূলত আঁকড়ে থেকেছেন, এবং সেটা করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে জেনেও, মানে হাফ অফ স্যালারি নিয়েও কিন্তু আপনি সরকারি চাকরিতে এসেছেন। তাহলে আমার একটাই শুধু জানার, যে এমন যদি কখনো কোনো পরিস্থিতি হয় যে এই সরকারি চাকরিরও যে বার্ডেনটা, সেটা আপনার লেখার উপরে প্রভাব বিস্তার করছে, তাহলে কি সেখানেও এই লেখাটাই প্রাধান্য পাবে? সেটা তো সময় বলবে। মানে এমন মানুষের জীবনে পরিস্থিতি ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। এমন কোনো পরিস্থিতি এলে কি করব কি না করব সেটা, তবে হ্যাঁ, লেখাটা আমার এখন সবথেকে বেশি প্রায়োরিটি, এবং মৃত্যু সেটাই থাকবে, এবং সেটার জন্য যদি অন্য অনেক কিছুই আমি জীবনে ছেড়েছি, তো সেরকম যদি কোনো পরিস্থিতি আসে সেটা ভেবে দেখতে হবে। ঠিক। আপনার পাশাপাশি আরও একটা জায়গা আছে, শুধু ওই একটা কথা আমরা বাংলাতে প্রবাদ শুনি যে রাঁধে সে চুলো বাঁধে। অনেক লেখক লেখিকা ভালো বলতে পারেন না, কিন্তু আপনার মধ্যে ঈশ্বর দত্ত সেই প্রতিভাটি রয়েছে। যেমন একদিকে আপনার প্রতিবাদী সত্তা রয়েছে, তেমনি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার মতো কথা কিন্তু আপনার মুখ থেকেই আমরা অনেক শুনি, এবং যেটার জন্যে আপনার যে আজকে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার ক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় দিক। তো এই দিকটা কিভাবে সামলাচ্ছেন? না, এটা আমি যখন নিজে সরকারি চাকরির প্রিপারেশন নিতাম 2012-13 সালে, তখনই আমার একটা ওয়ার্ডপ্রেস ব্লগ ছিল, সেখানে আমি অনেক শর্টকাট ট্রিক্স, অনেক গাইডেন্স দিতাম, যারা আর কি অনেক প্রত্যন্ত গ্রামে, যারা হয়তো কোচিং নিতে পারে না। তো আমার মনে হয় যে সরকারি চাকরি একটা যে মিথ আছে মানুষের জীবনে, যে মানে আমাদের সমাজে যে ভীষণ কঠিন, সেটা একেবারেই নয়। এবং আমি দেখেছি অনেক সাধারণ মেধার ছেলেমেয়েরাও কিন্তু সরকারি চাকরি পেতে পারে, যদি সে স্মার্ট ওয়ার্ক করে, নট হার্ড ওয়ার্ক। এবং তার জন্য প্রপার মেন্টারশিপটা দরকার, যে মেন্টারশিপ, যে গাইডেন্সটা তারা হয়তো পায় না বলে হয়তো তারা মানে বিভ্রান্ত হয়ে পড়ে, এবং বেশ কয়েক বছর চেষ্টার পরে তারা ভাবে যে না, এরমভাবে পাওয়া যাবে না, তো সেটাই হাল ছেড়ে দেয়। তো সেইটাই আমি চেষ্টা করি। মানে এটা কোনো নোবেল কাজ কিছু নয়। আমি একটি বড় ভারতের অন্যতম বড় একটি সরকারি চাকরি পোর্টাল রয়েছে, সেখানেও আমি অ্যাজ আ গেস্ট ফ্যাকাল্টি পড়াতাম, এবং বেলুর মঠে করোনার সময় এক সম্মানীয় মহারাজ তিনি শুরু করেছেন WBCS কোচিং সেন্টার, আমি সেখানেও ইনভিটেশনাল ফ্যাকাল্টি হিসেবে যাই। এটা শুধুমাত্র নিজের একটা ভালো লাগা থেকে, কারণ আমিও তো সেই সময় 2012-13 সালে যে বিভ্রান্তটা হয়েছি, এবং সেই পাথটা আমাকে দেখানোর মতো কেউ ছিল না, আমি নিজেই খুঁজে খুঁজে বের করেছি। সেইটা আমি চেষ্টা করি যে আরও যদি 5টা যারা ইয়াং জেনারেশন, তাদেরকে যদি দেখাতে পারি, এটা তো একটা খুবই সামান্য জিনিস।
আপনি তো বলছেন যে মেন্টরের অভাব, যার জন্য তারা জীবনের পথ ঠিক করতে, মানে আপনার ক্ষেত্রে অসুবিধা হয়েছিল কারণ সেরকম মেন্টর আপনার জীবনে ছিল না। তেমনিভাবে যারা এই মানে গভর্নমেন্ট জব সিকার যারা, সেই তাদের মধ্য থেকে কি কোনো নবীন লেখনী প্রতিভা, যেটাকে বলি আমরা নবীন লেখার প্রতিভা, সেরকমভাবে কি চোখে পড়ে না, বা সেরকম যদি কখনো খুঁজে পান তাদের উন্নতির ক্ষেত্রে আপনার কি কোনো ভাবনা, বা তা যে বাধার সৃষ্টি সম্মুখীন হয়ে আপনি যে বাধাকে অতিক্রম করে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই বাধাটা যাতে তার কে ফেস করতে না হয়, সে যাতে সহজে আরও ভালো জায়গায় তার প্রতিভাকে প্রকাশিত করতে পারে। তো এরকম কি মনে হয়েছে যে এরকম যদি কোনো দিন আসে, আমি তাকে অন্তত আমার বাধাটা যাতে তাকে সম্মুখীন হতে না হয় সেই চেষ্টা করব? সেটা সরকারি অ্যাসপিরেন্ট কেন, এটা অনেক প্রচুর নতুন লেখক আমাকে আমার সাথে যোগাযোগ করে, ফোন করে, কি কোথাও বইমেলায় বা কোনো অনুষ্ঠানে দেখা হলে জিজ্ঞাসা করে কোনো তার হয়তো কোনো সমস্যা। এবার আমি খুব ওপেন মাইন্ডেড পার্সন, আমি খুব নন ডিপ্লোম্যাটিক। তো আমি যেটা সাদা সেটা সাদা, যেটা কালো যেটা কালো, সেরকমভাবেই তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যেভাবে একটা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্টকে আমি যে গাইডেন্সটা দিই, লেখার জগতেও যদি কোনো নতুন লেখক সে সরকারি চাকরির জন্য পড়ুক কি না পড়ুক কি অন্য যাই করুক, সেটা তো তার পুরো আলাদা জিনিস। সেক্ষেত্রেও আমি সেটাই গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, একটা পরামর্শ দেওয়ার যে এই হচ্ছে বাংলা বইবাজার, তুমি কি চাইছো, তোমার প্রায়োরিটিটা সেট করো। তুমি কি চাইছো তুমি মানে জনপ্রিয় হও, না তুমি নিভৃত সাহিত্য সাধক হও? তুমি যেটা চাইবে সেই অনুযায়ী তোমাকে তোমার পাতটা ঠিক করতে হবে। তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এরপরেও তো আমরা যেটা দেখছি আপনার ছেলেটি চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। তো আহ, ছেলেদের মানুষ করা বর্তমান দিনে একটা অত্যন্ত, মায়েদের কাছে বিশেষ করে, একটা খুব কঠিন তপস্যার মতো বলা যায়। এবং এই তপস্যাতে এক একজন এমনভাবে রত হয়ে যান যে জীবনের সমস্ত ভালো লাগা, খারাপ লাগা সব দূরে সরে যায়, গিয়ে সেখানে সব কিছু ত্যাগ করে তাকে ওই এক লক্ষ্য, যেটাকে আপনি বলছিলেন গোলটাকে সেট করতে হয়। তো এই রকম ক্ষেত্রে আপনি তো সেই সন্ধিক্ষণের জায়গায় এসে পৌঁছচ্ছেন। তো এই ক্ষেত্রে কীরকমভাবে ভাবছেন, বা যারা এরকম জীবনের সন্ধিক্ষণে আসবে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? না, যে মাদের জীবন পুরোপুরি সন্তানময় হয়ে যায়, সন্তান নিয়েই তাদের পুরোপুরি, তাদের আমি সম্পূর্ণভাবে সম্মান করেই বলছি যে আমার যখনই আমি মা হই তখনই আমি সেটা ডিসিশন নিয়েছিলাম যে আমার ছেলে সে যেন তার মাকে কোনো স্যাক্রিফাইসের প্রতিমূর্তি হিসেবে না দেখে, যে আমার মা এই ত্যাগ করেছে, আমার মা আমার জন্য প্রচুর কিছু ত্যাগ করেছে, শুধু আমাকেই বড় করেছে, অনেক কিছু করতে পারিনি, এরকম সে না দেখে। সে যেন তার মাকে একজন ফাইটার হিসেবে দেখে, যে আমার মা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংগ্রাম করেছে এবং বিভিন্নভাবে সে তার নিজের আইডেন্টিটিটা তৈরি করেছে। সে তার জীবনে একটা আঁচড় কেটে রাখার চেষ্টা করেছে স্বামীজির কথা অনুযায়ী, এবং আমাকেও সেটা করতে হবে। মানে গোল ইজ সেট ইন ফ্রন্ট অফ হিম, সে সেই গোলটাকে দেখে নিজেই নিজের পথ চলবে, এটাই বলতে চাইছেন? আমার ছেলের ছোট থেকে এই মানসিকতা কখনোই হয়নি যে আমার মা সারাদিনই আমার সঙ্গে থাকবে। সে জানে যে তার মা অফিস যায়, তার মা লেখার সময় সে বিরক্ত করবে না, এটাও তার সেই ম্যাচুরিটি ধারণা। তার মধ্যে চলে এসেছে। এবং আমি চেষ্টা করি ওর ছুটি থাকলে, আমারও ছুটি থাকলে সমস্ত অনুষ্ঠানে ওকে নিয়ে যাওয়ার। যেমন আজকে নিয়ে এসেছি, তাহলে কি হয়, একটা সাংস্কৃতিক পরিমণ্ডলটা ও ছোট থেকে পায়। তো ছোট থেকে ও এটাই দেখছে যে তার মা একটা অনেক কিছু কাজে নিজেকে ব্যস্ত রাখে, এবং ব্যস্ততাটাই জীবনের লাইফে, সেটাই কিন্তু জার্নি। লাইফের জার্নিটা হচ্ছে টু এনগেজ ইয়োরসেলফ, সারাউন্ডেড ইয়োরসেলফ উইথ সাম প্রোডাক্টিভ থিংস। তো সেটাই ও দেখছে, আশা করি ও সেটাই শিখবে। থ্যাংক ইউ। এবং আমরা তো এতক্ষণ পার্থ প্রতিম মণ্ডলের বাড়িতে আপনাকে পেলাম। তো এই পার্থপ্রতিম মণ্ডল আমাদের পাশেই রয়েছেন এবং আপনার সহকর্মীও বটে। তো আমি ধন্যবাদ জানাবো পার্থপ্রতিমকে যে আমাদের সামনে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ এতদিন পর্যন্ত আমি আমার মেয়েকে যখন বললাম, ও জিজ্ঞেস করছিল এখানে অনুষ্ঠানে আসার আগে যে বাবা কে আসবেন, বা আপনার ওই একটা মানপত্র লেখার জন্য আমি একটু পড়াশোনা করছিলাম, ওইগুলো সমস্ত ঘেটে ঘেটে পড়ছিলাম। তখন ও বলল, কই দেখাও দেখি ছবিটা দেখাও। দেখে বললো, ওনার আমি তো মানে ইউটিউবে আমি তো ওনার বক্তব্যই শুনি। তাহলে মানে তারা নবীন প্রজন্ম, আমি তাকে কোনোদিন বলিনি, কিন্তু সে অনেক আগে থেকেই আপনার কথাবার্তা, তো একদম যারা নবীন প্রজন্ম, আমার মেয়ে সবে মাধ্যমিক দিয়েছে, কিন্তু তার কাছে আপনার কথা কিন্তু পৌঁছে গেছে। আমি এটা থেকেই বুঝলাম যে আপনার ক্রেজটা, আপনার জনপ্রিয়তাটা ঠিক কোন জায়গায় গেছে। তো এইটাকে কি খুব এনজয় করেন? এনজয় শব্দটা এনজয়
করি কিনা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমার যখন মনে হয় যে আমার বক্তব্য বা আমার লেখা সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে, একজন শিল্পী হিসেবে সবসময় মানুষ চায় যে শিল্পী তার লেখা, তার সৃষ্টি, তার আঁকা, যেটাই তার সৃষ্টি, সেটা কত সংখ্যক মানুষের কাছে পেনিট্রেটেড হচ্ছে। তো সেটা আমার অবশ্যই একটা আনন্দের যে আমি একবার দেখেছিলাম, আমি একটি প্রত্যন্ত বাঁকুড়ার একটি মেলায় গেছিলাম উদ্বোধন করতে। তো সেখানে আমাকে একজন বলেছিলেন যে তাদের যে পাড়ার মানে বিষ্ণুপুরের মুদির দোকানেও আমার একটা বই পাওয়া যায়। তো সেটা আমার খুব তৃপ্তি হয়েছিল যে বিষ্ণুপুরের মল্লরাজাদের ওপর আমার একটি উপন্যাস লিখেছিলাম, ডাকাত রাজা। তো সেই উপন্যাসটা সেখানকার মুদির দোকানেও পাওয়া যাওয়ার অর্থ হচ্ছে যে মানুষ মুদির দোকানে যে জিনিসগুলো থাকে, স্টেপল গুডস, যেগুলো ছাড়া মানুষের জীবন নির্বাহ হয় না, চাল ডাল নুন আলু, তার সঙ্গে আমার বইটা রাখার অর্থ হচ্ছে সেটা তাদের কাছে সেটা হয়তো ততটাই সেটা দৈনন্দিন জিনিসের মতো ম্যান্ডেটরি মনে হয়েছে। সেটা অবশ্যই একটা খুব বড় ভালো লাগার জায়গা, খুব বিরাট কথা, খুব ভালো লাগার জায়গা। নিঃসন্দেহে আমরাও চাইবো নিউজ নির্ভীকের পক্ষ থেকে আপনি এইরকমভাবেই, মানে যেরকম ওই মুদির দোকানে আপনার বই পাওয়া যাচ্ছে, এটা যেমন আপনার ভালো লাগা, আমরাও চাইবো আপনার কথা, আপনার বই এরকমভাবে এখন তো বিশ্ব মঞ্চে আপনি সমাদৃত, সেখান থেকেও আপনার বই প্রকাশিত হচ্ছে বড় বড় পাবলিশিং হাউস থেকে। তো সেই জায়গাটা আগামী দিনে দেবারতী মুখোপাধ্যায় আরও অনেক বড় নাম হবে, হয়তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আলাদা করে কাগজ পাঠিয়ে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সেদিনের জন্য নিশ্চয়ই সেটাও আমাদের কাছে একটা অনেক আনন্দের হবে, এটুকু আমরা আশা করতে পারি। আর আমাদের যে ক্যামেরাম্যান রয়েছে মেহেরুল, ও AA, ও একজন সরকারি চাকরির আগামী দিনের লক্ষ্যকে ও স্থির করেছে। ওদের জন্য লাস্ট কিছু মেসেজ। এটাই বলবো যে একদম কে কি বললো, কে কি ভাবলো, সেগুলোকে কোনো পাত্তা না দিয়ে নিজের গোলে ফোকাস থাকা, এবং ব্যর্থতা কিন্তু আসবেই। যে মানুষটাকে আমরা দেখি সে সফল, তার পিঠে হয়তো অন্তত 50টা ব্যর্থতা চুরি ঢোকানো রয়েছে। তো সেটা খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিক। ব্যর্থতা মানে কিন্তু একদম হাল ছেড়ে দেওয়া নয়, ব্যর্থতা মানে সাফল্যের দিকে আরেক ধাপ এগোনোর জন্য সেই মনের জোরটা রাখা এবং ফোকাসড অবস্থায় স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলে সাফল্য আসবেই। ঠিক, আমরা আইনস্টাইনের নাম জানি। আইনস্টাইন একবার আমেরিকাতে গিয়েছিলেন, যাওয়ার পরে ওয়েটার তাকে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনার কি কি চাই। তো উনি বলেছিলেন আমাকে একটা বোর্ড দাও, কাগজ দাও, পেন দাও, আর একটা ডাস্টবিন দাও। তো ওয়েটার সবটাই শুনলো, শুনে বললো যে স্যার ডাস্টবিন কেন? বলছেন না, আমি আসলে লেখার সময় না প্রচুর ভুল করে ফেলি, সেই জন্যই আমার ওইটা লাগবে, ওটাকে দিও, নাহলে ঘরটা নোংরা হয়ে যাবে। তো আপনার কথা থেকে সেই কথারই প্রতিদ্বন্দ্বী আমরা পেলাম। আমরা জানি, যদিও ইংরেজিতে একটি কথা আছে, ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। তো ব্যর্থতাকে, ব্যর্থ প্রাণের আবর্জনা সরিয়ে ফেলে আগুন জ্বালো, সেই আগুন জ্বলে উঠুক প্রত্যেকটা যারা আমাদের বাংলার যুবক, যারা আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। প্রতিষ্ঠা বলতে শুধুমাত্র সরকারি চাকরি নয়, যেটা আপনি বলছিলেন। প্রতিষ্ঠা বলতে সে যেটা জীবনের লক্ষ্য স্থির করেছে, সেই স্থির লক্ষ্যে এগিয়ে গিয়ে সুস্থ একটা জীবনযাপনের জন্য যে রোজগার, সেটাকে করা, এবং সেই রোজগার দিয়ে সে আগামী দিনে সমাজের জন্য কিছু করুক, এই বার্তাই আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে দিয়েছেন। তো এই বার্তা নিশ্চয়ই এখানে গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে। অনেকটা সময় দেওয়ার জন্য নিউজ নির্ভীকের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। অনেক অভিনন্দন পার্থপ্রতিমদাকে আমাদের সামনে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এই মাপের একজন লেখিকাকে পাশে বসে ইন্টারভিউ নেওয়াটা আমার কাছেও গায়ে কাঁটা দেওয়ার মতো একটা অভিজ্ঞতা। আমি জানি না এই অভিজ্ঞতাটা আমার জীবনের একটা স্বর্ণালী অভিজ্ঞতা হয়ে থাকবে, আর আপনারা যারা দেখলেন তাদের কাছেও একটা নিশ্চয়ই অনেক দিনের পাওয়ার, অনেক দিনের সংগ্রহ করে রাখার মতো, যেটাকে আগামী দিনে হয়তো বারবার চালিয়ে আপনারা দেখবেন, সেই রকম একটা বিষয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেবারতী, পার্থকে, নমস্কার।